তুর্য বাঁকা হেসে বলল, ইস, যখন আমাকে নিয়ে স্বপ্ন দেখো তখন কিছু হয় না, আমি কিছু করলেই দোষ। চমকে ওঠে কণ্ঠ। তুর্যকে বেশ চেঞ্জ মনে হচ্ছে। কিছু বলল না সে। তড়িতে নিচে চলে গেল। একা হাতে রান্না করছিল অহনা খান। সাহা খান বাড়িতে নেই, নিজের বাবার বাড়িতে গেছে, যার জন্য সব কাজ একাই করছেন উনি। কণ্ঠ গিয়ে ওনাকে সাহায্য করে। নাস্তার টেবিলে পুরোটা সময় তুর্য কণ্ঠকে আর চোখে দেখছিল, যা কণ্ঠকে অস্বস্তি অনুভব করাচ্ছিল। ক্লাসে আজ টেস্টের রুটিন দেওয়া হয়েছে, তাতে বেশ ঘাবড়ে গেছে। এই কয়েকদিনে একদম পড়াশোনা হয়নি। এভাবে হঠাৎ টেস্ট শুরু হচ্ছে, তাতে কি থেকে কি করবে কেউই বুঝে উঠতে পারছে না। না ভাই, এবার থেকে পড়তে হবে, না হলে পরীক্ষায় ডিম পাওয়ার জন্য তৈরি হও। শানের কথায় আরও ঘাবড়ে গেল সবাই। তারিফ শানকে থামিয়ে বলল, আরে থাম তো তুই, আমার কাছে জোশ একটা আইডিয়া আছে মামা। কি আইডিয়া? বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে সোহা। কণ্ঠ ফুঁসে ওঠে, রাগান্বিত হয়ে বলে, দেখ তারি, তোর জন্য গতবার কান ধরে মাঠে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এইবার এমন কিছু হলে কিন্তু। কণ্ঠ কথার পিঠে তাহিয়া থামিয়ে বলল, তুই একটু থাম কণ্ঠ, আগে শুনি তারিফ কি বলে। তারিফ বেশ ভাব নিয়ে বলে, এই তারিখটা সুপারস্টার, যা বলে সেটাই দারুণ কিছু হয়। শান সপাটে ওর মাথায় চাটি মেরে বলল, না মানে বলছিলাম যে টেস্টের আগের দিন যদি আমরা প্রশ্ন কপি করি তাহলে কেমন হয়? সবাই কিঞ্চিত চমকে উঠল। কি বলছে তারিফ? কণ্ঠ ভীত হয়ে জিজ্ঞেস করে, তারি কি বলছিস এসব? এমন কিছু করলে যদি ধরা পড়ি, পরে কি হতে পারে বুঝতে পারছিস? তাহিয়া সোহা দুজনেই কণ্ঠের সাথে সহমত পোষণ করে বলল, এটাই তো, এমন কিছু করলে কি হবে আন্দাজ আছে তোর? তারিফ বেশ কনফিডেন্স নিয়ে বলল, আরে বাবা, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমার কণ্ঠে জামাই তো প্রফেসর, আমাকে কিছু হলে বাঁচিয়ে নেবে। চমকে ওঠে কণ্ঠ। এই ছেলে বলে কি? এই কি বলিস তুই? উনি এইসব জানলে কি হবে বুঝতে পারছিস? আমার অবস্থাটা একবার ভাব। শান কিয়ৎক্ষণ ভেবে বলল, কণ্ঠ, কিছু হবে না, আমি প্ল্যান তৈরি করে ফেলেছি। রাতে পড়ার টেবিলে বসে খাতায় আঁকিবুকি লিখেছে কণ্ঠ। সামনে পরীক্ষা, তবে তার একটুও পড়তে ভাল লাগছে না। বিছানায় এসে বসলো তুর্য। সবেমাত্র খাওয়া দাওয়া শেষ করেছে, আর চোখে তাকিয়ে দেখে কণ্ঠ এমনি বসে আছে। চোখাচোখি হওয়া মাত্র পিলে চমকে ওঠে কণ্ঠের। ওভাবে তাকিয়ে আছে কেন? হঠাৎ তুর্য প্রশ্ন করে বসলো, লাস্ট ইয়ারের একটাতে যেতে গেলে কেন? বার কয়েক শুকনো ঢোক গিলে নেয় কণ্ঠ। কালকের ঘটনা আজকে কেন তুলছে? ধুর, ভাল লাগে না। কি হলো, কিছু বলছো না যে? কণ্ঠ ভয় নিয়ে বলল, অনুষ্ঠান দেখতে ইচ্ছা করছিল তাই। বুঝলাম। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করি? তুর্য হাতে থাকা টাওয়াল বেড সাইডে রেখে বলল, হ্যাঁ করো। না মানে বলছিলাম যে এক ব্যাচে অন্য ব্যাচের অনুষ্ঠানে কেন যেতে পারবে না? দীর্ঘশ্বাস ফেলে তুর্য। তুমি জানো না, কয়েক বছর আগে, ধরো 5-6 বছর আগে হবে, কলেজের ছাত্রদের নিয়ে একটা ঝামেলা হয়েছিল। সেখানে কি নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এরপর হঠাৎ মারামারি শুরু হয়। যেখানে ছাত্রনেতা ছিল তখনকার এমপি সাহেবের ছেলে, উনি কলেজে ফাউন্ডেশন করত। ফলস্বরূপ বেচারা অন্য দলকে ক্ষমা চাইতে হয়, এবং এরপর ঠিক করা হয় এক ব্যাচ অন্য ব্যাচের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। কণ্ঠ তপ্ত শ্বাস ফেলে বলল, ও আচ্ছা, সেই জন্য এত ঝামেলা। হুম কণ্ঠ নিজের মতো কিছু একটা ভাবে। হঠাৎ শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। ঘাড়ে কারো উত্তপ্ত গরম নিঃশ্বাস পড়ছে। খিচিয়ে চোখ বন্ধ করে নেয় সে। ইস, কি লজ্জা! বলিষ্ঠ হাত দুটো পাজা কোলে তুলে নিল তার ছোট্ট শরীরটাকে। কণ্ঠ আঁকড়ে ধরল তুর্যের গলা। ভয় পেলে মেয়ে? কণ্ঠ চমকায়, সাথে ভড়কে যায়। এ কেমন প্রশ্ন? আচ্ছা, তাদের মধ্যে প্রেম নিবেদন হয়নি, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেনি, তবে এই ছোঁয়াকে উত্তপ্ত করে তোলে মনকে। তীব্র প্রতিবাদ করতে যেও কেন বারংবার ফিরে আসে? মস্তিষ্কে হাজারো প্রশ্নের আনাগোনা, কিন্তু উত্তর। কি করেন? তুর্য কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সকাল সকাল জগিং থেকে ফেরার পথে আচমকা নিজের সামনে অরিনকে দেখে চমকে ওঠে তোফাইল। অরিন সৌজন্যমূলক হাসি ঝুলিয়ে রেখেছে মুখশ্রীতে।
আশেপাশে একবার নজর দিয়ে নেয় তোফাইল। কেউ নেই, এত সকালে এই ঠান্ডায় থাকবেই বা কে? কিন্তু আশ্চর্য, এই মেয়ে এখানে কি করছে? তুমি? অরিন বেশ ফুরফুরে মেজাজে বলল। ইয়েস, আমি। কেন? আমাকে আশা করেননি? অবশ্যই, কারণ এত সকালে এই নীরবে একা একজন মেয়েকে তো অবশ্যই আশা করব না। অরিন নাক ফুলিয়ে বলল। কিন্তু কেন আশা করেননি? আশ্চর্য। আচ্ছা বাদ দিন, একটা কথা বলার ছিল। তোফাইল বেশ বিরক্ত নিয়ে বলল। কি বলার আছে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। অরিনের মন খারাপ হলো, তবুও কিছু বলল না। বলছিলাম যে আমি আপনাকে ভালোবাসি। তোফাইলের মাথা ঘুরছে, মনে হচ্ছে এক্ষুনি আকাশ ভেঙে তার মাথার উপর পড়বে। এই মেয়ে বলে কি? কি বলছো মেয়ে? অরিন কথা টেনে টেনে বলল। আমি আপনাকে ভালোবাসি, বুঝলেন মশাই? না বুঝলে নাই, আমি বুঝিয়ে দিব। বলেই ছুট লাগালো অরিন। তোফাইল থমকালো। কি আশ্চর্য! মেয়েটার আচরণ সবই তাকে মুগ্ধ করে, তবে তা বেশি গুরুত্ব দেওয়া উচিত হবে না। এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে উল্টো পথে হাতটা লাগালো সে। হ্যাঁ বলো। বিয়ের পর ভুলেই গেছিস দেখছি, একটাবার কল করা যায় না? নীলা বেশ গম্ভীর গলায় কথাটা বলল। কণ্ঠ হাসলো। সরি আপু, একদম মনে নেই। আসলে সবার সাথে তুমি তো কথা বলোই, তাই আর আমি কিছু বললাম না। নীলা বেশ অভিমান নিয়ে বলল। ওরা আমার শ্বশুরবাড়ির লোক, আর তুই আমার বোন হস, সাথে যাও বটে, তবে তার থেকে আগে বোনের সম্পর্ক। আচ্ছা আচ্ছা, রাগ করো না, এবার থেকে নিয়ম করে ফোন করব। মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, থাকবে অবশ্যই। কণ্ঠ ফোন রেখে দেয়। লক্ষ্য করে দেখলো নিচে বেশ চেঁচামেচি শব্দ শুনতে পাচ্ছে। নিচের দিকে নেমে যায় কণ্ঠ। চোখে ভাসমান হলো একটি সুন্দরী মেয়ে, কালো রঙের টপস এবং মিনি স্কার্ট। কণ্ঠের চিনতে একটুও ভুল হলো না। উনি তো সেই যার সাথে সেদিন তুর্য স্যার রেস্টুরেন্টে গিয়েছিল। তবে দেখা মাত্র সরু চোখে তাকায়। আচ্ছা, এই তাহলে তুর্যের বউ। তাকে দেখা মাত্র সরু চোখে তাকায়। সহিতা বেশ কড়া গলায় বলল। কণ্ঠ নিশ্চুপ হয়ে দাঁড়ায়, ব্যাপারটা বুঝতে চেষ্টা করে। তারই মধ্যে অহনা খান বলে ওঠে। হ্যাঁ সহিতা, ও আমার ছেলের বউ। শাহা খান ভ্রু উছিয়ে সব কিছু দেখেছে। সহিতা নিজেকে আগের মতো গম্ভীর রেখে বলল। আন্টি, আপনারা যা করেছেন আমার সাথে সেটা তো একদম ঠিক নয়, তাই না? আর এই যে মেয়ে, তুমি একটা কথা ক্লিয়ারলি শুনে নাও, তুর্যের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। কণ্ঠ হকচকিয়ে গেল, থমকালো। বিয়ে? অহনা খান বেশ রেগে গেলেন। উনি কিছু বলার আগে ঘর থেকে বেরিয়ে আসেন শাহিনা খান। সহিতা চুপ হলো। অহনা খান ফিসফিস করে বলল। আপাতত তুমি এখন যেতে পারো সহিতা। এক কাজ করো, তুমি বরং তুর্যের সাথে কথা বলে নিও। সহিতার আগে ফুসতে ফুসতে খানবাড়ি থেকে বেরিয়ে আসে। ওদিকে শাহিনা খানকে ঘরে দিয়ে আসে শাহানা খান। অহনা খান কণ্ঠের হাত ধরে রান্নাঘরে গিয়ে বলল। অন্যের কথায় মন খারাপ করতে নেই, তুমি সহিতার কথায় কিছু মনে করো না। কণ্ঠ এদিক ওদিক মাথা নেড়ে বলল। আচ্ছা, উনি কে মা? অহনা খান মিষ্টি হেসে বললেন। তুর্যের বেস্ট ফ্রেন্ড। শাহিনা খানের ডাক শুনে সেদিকে চলে গেলেন অহনা খান। ওদিকে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে কণ্ঠ। তার মধ্যে শাহ খান ভেতরে আসেন। সবসময় এত চুপচাপ থেকো না কণ্ঠ, তুমি জানো কি? না জানি না, তবে সহিতার সাথে কিন্তু তুর্যের কিছু একটা ছিল। শাহ খানের কথা শুনে দম বন্ধকর পরিস্থিতি হচ্ছে কণ্ঠের। মনে হচ্ছে কেউ যেন তার গলা চেপে ধরেছে। তা বেশি লাই দিও না। কণ্ঠ কিছু বলল না, ঘরের দিকে পা বাড়ায়। সারাটা দিন এসব নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ে খেয়াল নেই। সকাল থেকে তুর্য বাইরে ছিল, যার দরুন বাড়ির কারোর সাথে তেমন কথা হয়নি। রাতে বাড়ি ফিরে শুনতে পেল কণ্ঠ সকাল থেকে কিছু খায়নি। বেশ চিহ্নিত হয় তুর্য। কাল মেয়েটার টেস্ট আর আজকে কিনে সে এমন করছে, আশ্চর্য। রুমে গিয়ে দেখে লাইট অফ করে শুয়ে আছে কণ্ঠ। পরনে জামা বদলে বিছানায় গিয়ে বসে তুর্য। কণ্ঠের মাথায় হাত রাখলো। কেন জানি বেশ ভালো লাগলো মুহূর্তটা। মা, আজকে পরীক্ষা আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে।
রিয়া তৈরি হয়ে কলেজে যাওয়ার জন্য বের হচ্ছিল। এরই মধ্যে আনিকা আহমেদ এসে কর্কশ কণ্ঠে বলে ওঠেন, খেয়ে যা। উফ মা, বোঝার চেষ্টা করো, আমার পরীক্ষা মানে টেস্ট, এখন সময় নেই। হাতের যে কটা বই ছিল তার ব্যাগে ঢুকাতে লাগলো রিয়া। তনয়া আহমেদ অধরে মিষ্টি হাসি টেনে হাতে প্লেট নিয়ে আসে। আনিকা আহমেদ লজ্জিত হয়। এই আপার কাছে এখনো কত কিছু শেখা বাকি আছে তার, বলার মতো না। তনয়া আহমেদ রুটির টুকরো নিয়ে মুখে পুরে দেয় রিয়ার। আনিকা আহমেদ হেসেই রান্নাঘরে চলে গেল। কলেজ ক্যাম্পাসে বসে কাগজের চিরকুট তৈরি করতে ব্যস্ত শান, তারিফ। ওদিকে সোহা, তাহিয়া, রিয়া যতটা সম্ভব পড়ছে। এরই মধ্যে কলেজে আসে কণ্ঠ, মুখে তার থমথমে ভাব। কণ্ঠকে দেখা মাত্র কাছে ডাকে রিয়া। এগিয়ে যায় কণ্ঠ, একটা সিটে বসে পড়ে। হঠাৎ কণ্ঠকে এত চুপচাপ দেখে তারিফ মজা করে বলল, কিরে কণ্ঠ, মুখটা এমন আমের আটির মতো চুপসে আছে কে? জামাই কি সুম্মা দেয় নাই আজ? সবাই তারিফের কথায় হু হু করে হেসে উঠল, কিন্তু তাতে কণ্ঠের ভাবান্তর নেই। সে নিজের মতো করে ভাবছে। হঠাৎ ব্যাগ থেকে বই বের করে পড়তে শুরু করে। মিনিট 5 পর কলেজে তুর্য প্রবেশ করে। ওকে দেখা মাত্র কেন জানি কণ্ঠের বেশ রাগ হয়। অপরদিকে তুর্য বেশ রেগে আছে। সকাল সকাল একা একা কলেজে চলে এসেছে। প্রতিদিন তো তার সাথেই আসে, তাহলে আজ কি হলো? তুর্যকে আসতে দেখে উঠে পড়ে কণ্ঠ, উল্টো দিকে হাঁটতে লাগলো। সোজা ক্লাসে চলে গেল। তাতে কিছু বলল না তুর্য। সেও অফিস রুমে চলে গেল। ওদিকে সবটা পরখ করতে ব্যস্ত বন্ধুমহল। রিয়া বলল, গাইস, আমার মনে হয় দুলাভাই আর কণ্ঠের মধ্যে কিছু হয়েছে। শান ভ্রু উছিয়ে বলল, হয়েছে তো বটেই, তবে এখন এসব ভাববার সময় নেই। চল ক্লাসে যাই, পরীক্ষা শেষে দেখি কি হলো। সবাই উঠে ক্লাসের দিকে রওনা দেয়। পরীক্ষা শুরু হয় কিছুক্ষণের মধ্যেই। তার উপর হঠাৎ জুতোর নিচ থেকে চিরকুট বের করতে শুরু করে তারিফ আর শান। ওদিকে বাকিদের গলা শুকিয়ে গেছে, যদি ধরে ফেলে। শান চোখের ইশারায় 2-3টে চিরকুট সোহা, তাহিয়া, রিয়াকে দেয়। কণ্ঠকে দিতে চাইলে সে মানা করে দেয়। পরীক্ষার হল পরিদর্শক আসেন। হঠাৎ করে উনি আসাতে ঘাবড়ে গেল তারিফ। তড়িতে সব চিরকুট সরিয়ে দেওয়ার চেষ্টা করে। হঠাৎ হল পরিদর্শকের চোখে পড়ে যায় বিষয়টি। প্রিন্সিপাল স্যারের রুমে এক কোণে দাঁড়িয়ে নৈশব্দে চোখের পানি ফেলছে কণ্ঠ। সত্যি আজকের দিনের জন্য সে একদম প্রস্তুত ছিল না। সে তো কিছুই করেনি। ওদিকে বাকি শান, তারিফ, সোহা, তাহিয়া, রিয়া নিজেদের কর্মের জন্য আফসোস করছে। যদি চিরকুট বানাতে সময় নষ্ট না করে পড়তো, তাহলে হয়তো আজ এমন একটা পরিস্থিতিতে পড়তে হতো না কাউকে। প্রিন্সিপাল তুর্যের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এইসব কি হচ্ছে তুর্য? শেষমেশ কফি তোমার স্ত্রী এমন করতে পারলো, যেখানে তুমি একজন প্রফেসর? তুর্য থমথমে মুখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কণ্ঠের দিকে। ওদিকে কণ্ঠ নিশ্চুপ। প্রিন্সিপাল সূক্ষ্ম শ্বাস ফেলে ফের বললেন, বাকিদের অভিভাবকরা এখনই চলে আসবে, কিন্তু তুমি যেহেতু এই কলেজের অধ্যক্ষ, তাই তোমাকে জানানো বেশি প্রয়োজন। আমি ওদেরকে একটা শাস্তি দেওয়ার কথা ভেবেছি। তুর্য পূর্ণ দৃষ্টি দেয় প্রিন্সিপালের দিকে, অতঃপর গম্ভীর কণ্ঠে আওড়ালো, অবশ্যই স্যার, বিকজ এটা খুব সিরিয়াস ম্যাটার। একজন যেহেতু ভুল করেছে, সেক্ষেত্রে তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। কণ্ঠ মুখ তুলে তাকায় তুর্যের দিকে। সে ভয় পাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে অনুতপ্ত। ওদেরকে 2 মাসের জন্য কলেজ থেকে রাস্টিকেট করা হচ্ছে। সূক্ষ্ম শ্বাস ফেলে কণ্ঠ। তুর্য হনহনিয়ে বেরিয়ে যায়। কণ্ঠ পিছু পিছু বেরিয়ে আসে। তুর্যের হাত ঝাপটে ধরে বলে, স্যার প্লিজ বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু করিনি। কলেজ এটা, এখানে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। কণ্ঠ ছলো ছলো চোখে তাকায় তুর্যের দিকে। প্লিজ, আমি সত্যি বলছি, ওরা বলেছিল, কিন্তু আমি এসবে ছিলাম না। তুর্য গাড়িতে উঠে বসে। আর কিছু বলার সুযোগ হয়ে ওঠেনি কণ্ঠের। তার আগেই হনহনিয়ে গাড়ি নিয়ে চলে গেল সে। কণ্ঠ হাতের পেছন দিক দিয়ে মুখ মুছে নেয়। কণ্ঠ নিজেকে সামলা। রিয়াকে দেখে মাথা গরম হয়ে ওঠে কণ্ঠের। চলে যা আজকে, তোদের জন্য এমন হলো। তোরা যদি অমন কিছু না করতি, তাহলে আজ এসব হতোই না। কণ্ঠ হনহনিয়ে কলেজ থেকে বেরিয়ে গেল। সবাই মাথা নুয়ে নেয়, সত্যি ভুল করলো। এখন কণ্ঠ এবং স্যারের সম্পর্কে কি হবে আল্লাহ জানে। নেক্সট টাইম যদি এসব ফালতু কথা বলতে আসো, তাহলে খুব খারাপ হবে।
কথাটা বলে চল শক্ত করে নেয় তোফাইল। ওদিকে সামনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে অরিন। চোখ দিয়ে পানি পড়ছে, বারংবার কেঁপে উঠছে কমলার ন্যায় ঠোঁট দুটো। সকাল সকাল তোফাইলের অফিসে এসে হাজির হয় অরিন। আশেপাশে কাউকে তেমন গুরুত্ব না দিয়ে অফিসের মধ্যে ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন করে।